হ্যালো, হ্যালো তোমরা শুনতে পারছো? হ্যালো তোমরা শুনতে পারছো? নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি সলভ করাচ্ছি মাধ্যমিকের ইতিহাস রয় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2, যার পেজ নম্বর 1061 এবং 1062। এই দুটো পেজ কিন্তু আজকে আমি সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি বসে এগুলো সলভ করে দিন। তো দেখো যতটা পারি কিন্তু আমি তোমাদের কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। আর প্রচুর ছাত্রছাত্রীর সাপোর্ট আর প্রচুর ছাত্রছাত্রীর ভালোবাসা, আমি ভাবতে পারিনি যে তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে আমি এতটা ভালোবাসা পাবো। যাই হোক, ভলিউম 2 সলভ করাচ্ছি রয় মার্টিন প্রশ্নবিচিত্রা। যারা ভিডিওটা দেখছো প্লিজ তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং নোটসগুলো একটু খাতায় লিখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বলে দিলাম আমি। মডেল কোশ্চেন পেপার 9, প্রথম প্রশ্ন 1.1-এ সত্যজিৎ রায় যুক্ত ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাঁড়াও, সত্যজিৎ রায় যুক্ত ছিল শিল্প চর্চার ইতিহাসে। পরের প্রশ্ন 1.2-তে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা। তোমরা জানো যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ। পরের প্রশ্ন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়, তোমরা জানো যে 1897 সালে কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। 1.4-এ স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরিমাণে পরীক্ষায় আমি দেখেছি এসেছে। স্বামী বিবেকানন্দ, স্ত্রী শিক্ষা না হলে কিন্তু আমাদের পশু জন্ম ঘুচবে না, কথাটি কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা কে করেন? নববিধান প্রতিষ্ঠা করেন কিন্তু কেশবচন্দ্র সেন। নববিধান প্রতিষ্ঠা কে করেন? নববিধান প্রতিষ্ঠা করেন কিন্তু কেশবচন্দ্র সেন। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নববিধান প্রতিষ্ঠা করেন বলে দিয়েছি কেশবচন্দ্র সেন। খুদকাটি প্রথা প্রচলিত ছিল একদম চোখ বন্ধ করে মুন্ডা সমাজে, একদম মুন্ডা সমাজে। 1.7-এ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির। 1857 নামক গ্রন্থটি রচনা করেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1857, তোমরা জানো যে সুরেন্দ্রনাথ সেন। কী হবে? সুরেন্দ্রনাথ সেন হবে। তোমরা জানো যে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বলছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুরেন্দ্রনাথ সেন, এক সেকেন্ড, কী হবে? সুরেন্দ্রনাথ সেন। পরে প্রশ্ন জমিদার সভা গড়ে উঠেছিল। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে জমিদার সভা গড়ে উঠেছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য। পরের প্রশ্ন কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন। কানপুরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তোমরা জানো যে কানপুরে কিন্তু নানা সাহেব, কানপুরে কে নেতৃত্ব দেন? কানপুরে কিন্তু নানা সাহেব কিন্তু নেতৃত্ব দেন। ঠিক আছে, এক সেকেন্ড, আরেকটু পরে দিকে তুলতে হবে, দেখা যাক আর কি প্রশ্ন আছে। এই যে, ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের 1.1-এ বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কি? এ তো সবাই জানে, এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে, তাই তো? 1917 সালে 30শে নভেম্বর, তাই তো? 30শে নভেম্বর, কী হবে? 1917 সালে 30শে নভেম্বর, গয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.13 বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর পরিমাণে আসে কিন্তু। তোমরা জানো যে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত সম্প্রদায়। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন গণবাণী মুজাফফর আহমেদ। মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল কোথায়? বিহারের চম্পারণ। জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন, এই একটা কোশ্চেন ইম্পর্টেন্ট। জয়শ্রী পত্রিকা তোমাদের কিন্তু আগের দিন আমি বুঝিয়ে দিয়েছিলাম যে তোমরা জানো যে এই যে জয়শ্রী যে পত্রিকা আছে সেটা কিন্তু লীলা নাগ রায়। ঠিক আছে, জয়শ্রী পত্রিকার লীলা নাগ রায়। এক সেকেন্ড, একটু উপরের দিকে তুলতে হবে। পরের প্রশ্ন কি বলেছে? জয়শ্রী আছে লীলা রায়। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন। চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব, তোমরা জানো চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাবের আক্রমণের নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 1.19-এ দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সর্দার বল্লভভাই প্যাটেল। রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত কে করেন?
রাজ্য পুনর্গঠন কমিশন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু ফজল আলী। কে করেন? ফজল আলী। তো যাই হোক, এবার আমি খ সলভ করাবো। এক সেকেন্ড। ইয়েস, ক্ষয়ের যে প্রশ্ন আছে কি বলেছে একটু দেখা যাক। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদককে তোমরা জানো দ্বারকনাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদককে দ্বারকনাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন 2.12, রেভারেন্ড জেমস লং সাহেব কোন অপরাধী সাব্যস্ত হয়েছিল? তোমরা জানো জেমস এর অনেকটা ব্যাপার আছে, ভালো করে শোনো ব্যাপারটা কী আছে। তোমরা জানো যে নীলদর্পণ নাটকটা লিখেছিলেন দীনবন্ধু মিত্র, ঠিক আছে। দীনবন্ধু মিত্র কিন্তু নীলদর্পণ নাটকটা লিখেছিলেন এবং এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত কিন্তু করেছিলেন, কিন্তু প্রকাশিত হয়েছিল কিন্তু রেভারেন্ড জেমস লং সাহেবের নামে। প্রকাশিত হয়েছিল কি? রেভারেন্ড জেমস লং সাহেবের নামে। তার ফলে কিন্তু যেহেতু এর নামে প্রকাশিত হয়েছিল, যেহেতু রেভারেন্ড জেমস লং সাহেব কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই লোক ছিল, যার ফলে কিন্তু ওকে অপরাধী বা সাব্যস্ত করা হয়, যার ফলে কিন্তু এর জেল হয়েছিল। বুঝতে পারছি, এর কিন্তু জরিমানা হয়েছিল। আশা করি সমস্যা মিটে গেছে তোমাদের। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তো দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে আমি তোমাদের একটু বোঝাচ্ছি। এর সঙ্গে যুক্ত ছিলেন তারকনাথ পালিত, নীলরতন সরকার, ঠিক আছে, আরও অনেকে ছিল। এটা 1906 খ্রিস্টাব্দের 1 জুন প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এর মূল উদ্যোক্তা ছিল কিন্তু তারকনাথ পালিত। এর মূল উদ্যোক্তা কে ছিলেন? তারকনাথ পালিত, ঠিক আছে। তোমরা জানো যে 1906 খ্রিস্টাব্দের 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই তোমরা এটা লিখবে, ঠিক আছে। 1906 খ্রিস্টাব্দের 1 জুন হবে না, 25শে জুলাই হবে। 25শে জুলাই কিন্তু বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তারকনাথ পালিত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এর প্রথম অধ্যক্ষ নিযুক্ত হন কিন্তু প্রমোদনাথ বসু। এর প্রথম অধ্যক্ষ যুক্ত হন প্রমোদনাথ বসু এবং প্রথম সভাপতি হন রাসবিহারী ঘোষ। তোমাদের কিন্তু একটু ডিটেলস বোঝালাম যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো সমস্যা না হয়। এটা কিন্তু একটু ভালো করে লিখবে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন বলেছে, তো দেখো ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম হলো 70 বছর। একদম ঠিক বলেছে। বিপিনচন্দ্র পালের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ 70 বছর আত্মজীবনীমূলক গ্রন্থ আছে। পরের প্রশ্ন, পাগলাপন্থী আদর্শের প্রবর্তক ছিলেন, এক সেকেন্ড একটুখানি সরিয়ে দিই, ফকির করিম শাহ। তো দেখো ফকির করিম শাহ, এটা ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে, মিরাট ষড়যন্ত্র মামলায় 2 ব্রিটিশ গ্রেপ্তার হন। তো দেখো, মিরাট ষড়যন্ত্র মামলায় 2 বিদেশিদের নাম হলো ফিলিপ স্টাফট এবং ব্র্যাডলি প্রমুখ কিন্তু যুক্ত হয়েছিল, কিন্তু দুজন ব্রিটিশ গ্রেপ্তার হন। এটা ঠিক আছে, 2 ব্রিটিশই কিন্তু গ্রেপ্তার হয়েছিল। পরের প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তো দেখো এর অ্যান্সার কী হবে আমি তোমাদের বলছি, সত্য হবে না মিথ্যা হবে। তো দেখো বলেছে 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এত দেখো তোমাদের একটু ডিটেলস আমি বলছি কি হবে। সত্যি কথা বলতে তোমরা জানো যে 1942 খ্রিস্টাব্দে কিন্তু রাসবিহারী বসুর নেতৃত্বে সিঙ্গাপুরে কিন্তু পতনের অব্যবহিত পরেই প্রথম আইএনএ বসু গঠিত হয়, আইএনএ গঠন করা হয়, ঠিক আছে। রাসবিহারী বসু নেতাজির হাতে তুলে দেন আজাদিন বাহিনী কিন্তু তুলে দেন, ঠিক আছে, যেটা তুলে দেন কিন্তু 1943 সালে। আর 1942 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ঠিক আছে প্রথম গঠিত হয়েছিল, এটা ঠিক আছে, বাট পুরোপুরিভাবে আজাদিন ফৌজ যেটা তুলে দেওয়া হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে, সেটা কিন্তু 1943 সালে। তো হিসাবের দিক থেকে বলতে গেলে যে 1942 সালে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদিন ফৌজ গঠন করলেন রাসবিহারী বসু, এটা ঠিকই আছে হিসাবের দিক থেকে বলে। যাই হোক, টমাস ব্যাবিংটন মেকলে হবে পাশ্চাত্য শিক্ষা। পরের প্রশ্ন চলো, ফরাজি আন্দোলন হবে দুদু মিয়া। বঙ্গভাষা প্রকাশিকা হবে চলো আমাদের হবে কালীনাথ চৌধুরী। আর বি.আর. আম্বেদকর হবে দলিত আন্দোলন। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? যাই হোক, এবারগুলো হয়ে গেছে। এবার আমি তোমাদের একটু বিবৃতি নিয়ে আলোচনা করতে চাই।
এক সেকেন্ড একটু জুম করে দিই, জুম করে বাবা অতিরিক্ত জুম হয়ে গেল, না ঠিক আছে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এক সেকেন্ড আর একটু দাঁড়িয়ে, হ্যাঁ এবার ঠিক আছে। প্রথম প্রশ্ন 2.51-এ বলেছে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহকে থেকে নিজেদের দূরে রেখেছিলেন। অ্যাকচুয়ালি ব্রিটিশ জাতি ভীরু প্রকৃতির, এটা তো হবে না। তারা শ্রেণীগত স্বার্থের কারণেই তারা ব্রিটিশদের সমর্থন করেছিলেন, আর তারা অধিকাংশ ইংরেজ শাসনের নিযুক্ত কর্মচারী ছিলেন। এটা ঠিক আছে, কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কিন্তু চাকরি করতেন। দু একটাও ঠিক আছে, বাট আমার মতে তিনেরটা পুরোপুরি পারফেক্ট হওয়া উচিত। 2.52 19 শতকে বাংলায় প্রকাশগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতে হয়। কি বলেছে? কারণ বইয়ের দোকান ছিল অত্যন্ত সীমিত, কারণ এই বই বিক্রি করাকে নিম্ন স্তরের পেশা বলে মনে করা হতো না, এটা তো হবেই না। এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভতম সহজতম উপায়, একদম ঠিক। ব্যাখ্যা 3 হবে, এটাও হবে না, ব্যাখ্যা 3 হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 2.53 প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনে, এক সেকেন্ড এগুলো কেটে দিই, হ্যাঁ। পরের প্রশ্ন কি বলেছে, এক সেকেন্ড। ভারত ছাড়া আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি, কংগ্রেসের আপত্তি জানিয়েছিল না, হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল, কমিউনিস্টরা নিজেদের স্বতন্ত্র রাখতে চেয়েছিলেন, হ্যাঁ নিজেদের স্বতন্ত্র রাখতে চেয়েছিলেন। 2.54 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করা হয়। সরকারের উদ্দেশ্য ছিল কৃষক আন্দোলন দমন করা, মোটেও না। সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা, ব্যাখ্যা 2 হবে, একদম ঠিক। কার্লাইল সার্কুলার জারি করেছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে সমস্ত ছাত্র সমাজ যদি প্রতিবাদ করে বা তাদের বিরুদ্ধে যদি কোনো অপপ্রচার করে, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের বের করে দেওয়া হবে। এবং সরকার এবং পুলিশ বাহিনী, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশ বাহিনী কিন্তু এই সমস্ত ছাত্রদের উপরে কিন্তু তারা নির্যাতন করে, যেহেতু তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এবং এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্লাইল সার্কুলারের মাধ্যমে কিন্তু বের করে দেওয়া হয়। পরবর্তীকালে যদিও অ্যান্টি সার্কুলার গঠন করা হয়েছিল সতীশচন্দ্রের নেতৃত্বে, সেখানে কিন্তু এই বহিরাগত যে সমস্ত ছাত্রছাত্রীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হচ্ছে, তাদেরকে কিন্তু নতুন করে শিক্ষার ব্যবস্থা কিন্তু প্রদান করা হয়েছিল কিন্তু অ্যান্টি সার্কুলারে। তো যাই হোক, একটু এক্সট্রা অনেকটা বলে দিলাম। এইবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো, ঠিক আছে, একদম ধরবো আর উড়াবো, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? তো দেখো, ইন্টারনেটের তো প্রচুর সুবিধা আছে। প্রথমে একটা পয়েন্ট তোমরা লিখতে পারো, তথ্য প্রাপ্তি, মানে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো বিষয়ের উপরে তথ্য খুঁজে পাওয়া খুবই সহজ। 2 নম্বর পয়েন্টে লিখতে পারো যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে সহজে যোগাযোগ করা যায়। তাছাড়া তোমরা এটাও লিখতে পারো অনলাইনে কোর্স, ঠিক আছে, অনন্য শিক্ষামূলক, ঠিক আছে, রিসোর্সের মাধ্যমে কিন্তু ইন্টারনেটে মাধ্যমে আমরা সব কিছু জানতে পারি। অর্থাৎ ইন্টারনেটকে কিন্তু যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারি, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? চলো, আমাদের পরের প্রশ্ন বলেছে 3.2-তে আধুনিক ভারতের ইতিহাসে উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? তোমরা এটা লিখতে পারো যে সরকারি নথিপত্রের উপাদানগুলির মধ্যে কোনো প্রবঞ্চনা, প্রক্ষেপ, জালিয়াতি, সহজবোধ্য, অসত্য আছে কি না তা খতিয়ে দেখতে হবে, ঠিক আছে, যে এইগুলো কোনো জালিয়াতি আছে কি না, সঠিক আছে কি না, সেগুলো কিন্তু খতিয়ে দেখতে হবে। 2 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো সরকারি নথিপত্রগুলি এক পেশে হওয়ার সমসাময়িক সাহিত্য সংবাদপত্র থেকে সত্যতা যাচাই করে নেওয়া উচিত। মানে কি, যেহেতু এক পাশকে সাপোর্ট করে, যেহেতু যার রাজত্বকাল আছে সেইটাকেই সাপোর্ট করবে, এক পেশের একটা সাপোর্ট, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তাছাড়া তোমরা এটাও লিখতে পারো যে সরকারি নথিপত্রগুলি থেকে কোনো সাম্রাজ্যবাদী প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়, কোনো সাম্রাজ্যবাদী এবং প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে তার সঠিক তথ্য পাওয়া যায় না। অর্থাৎ সরকারি নথিপত্র, ঠিক আছে, অর্থাৎ আমরা যে সরকারের সম্পর্কে জানতে পারি, সেই সরকার সেই সময় যে সরকার ছিল তাকেই তো সংবাদপত্র বা বিভিন্ন ঐতিহাসিকরা তাকেই সাপোর্ট করে, যার ফলে কিন্তু সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন 3 আইন কি? 3 আইন কিন্তু 1872 সালে 3 আইনটা হয় কেশবচন্দ্র ব্রহ্ম সমাজের মধ্যে, যেখানে বলা হয় বাল্যবিবাহ, ঠিক আছে, আর বহু বিবাহ কি আছে,
রোধ করতে হবে, মানে বন্ধ করতে হবে। বাল্যবিবাহ বহুবিবাহ রোধ মানে বন্ধ করতে হবে, ঠিক আছে। আর অসবর্ণ বিবাহ, অসবর্ণ যে বিবাহ আছে, অসবর্ণ বিবাহ বিবাহ সেটা বৈধ, মানে এটা চলবে, ঠিক আছে, বৈধ। চলো পরের প্রশ্ন, সমাজ সংস্কারের নববঙ্গদের ভূমিকা কী ছিল? তো দেখো, সমাজ সংস্কারের নববঙ্গদের ভূমিকা ছিল সে ঠিক আছে। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা সমাজের রক্ষণশীলতার বিরোধিতা, সমাজের ভিতরে যে রক্ষণশীলতা আছে সেই রক্ষণশীলতার কিন্তু বিরোধিতা করেছিল। তোমরা জানো যে তারা কি হিন্দু সমাজের যে খাদ্যাভ্যাস, হিন্দু সমাজের যে রীতিনীতি, তার বিরুদ্ধে কিন্তু এই রক্ষণশীলতা যে সিস্টেম আছে সেটা কিন্তু তারা বিরোধিতা করেছিল। তারপরে 2 নম্বরে তোমরা লিখতে পারো কুসংস্কারের বিরোধিতা, ঠিক আছে, কুলীন প্রথা, ঠিক আছে, তারপরে সেটা বাল্যবিবাহ, ঠিক আছে, বহু বিবাহ, এর বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করেছিল, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমরা 3 নম্বর পয়েন্টে লিখতে পারো সমাজে যুক্তিবাদের বীজ বপন করেছিল, যুক্তিবাদকে তারা প্রতিষ্ঠিত করেছিল। এবং তার সঙ্গে তারা আর একটা পয়েন্টে লিখতে পারো বিভিন্ন বৈষম্যের বিরোধিতা করেছিল। ব্যাস, এটা লিখলেই হয়ে যাবে, আর কোনো কিছুই না। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, চোয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল? চোয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল? তোমরা একটা পয়েন্ট লিখতে পারো যে চোয়াড় যে বিদ্রোহ আছে, তোমরা জানো যে চোয়াড় বিদ্রোহের ফলে কিন্তু পরবর্তীকালে যে ভারতের যে শিক্ষিত সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছিল প্রায় 100 বছর পরে, প্রায় 100 বছর পরে কিন্তু শিক্ষিত সমাজকে কিন্তু অনুপ্রাণিত করেছিল, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছিল। জমিদার যেতে জমিদার, ক্রেতে কৃষকরা কী ছিল, ঐক্যবদ্ধভাবে কী করছিল, সামিল হয়েছিল, সামিল হয়েছিল, তাই তো। তারপর তোমরা আর একটা পয়েন্ট লিখতে পারো, 3 নম্বরের পয়েন্ট একটা লিখতে পারো, সেটা কি বলো তো, লিখতে পারো জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করা হয়েছিল। জঙ্গলমহল নামে একটা বিশেষ জেলা গঠন করা হয়েছিল চোয়াড় বিদ্রোহের ফলে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তোমরা 4 নম্বরের পয়েন্ট আর একটা পয়েন্ট লিখতে পারো, সেটা হচ্ছিল ভূমি রাজস্ব নির্ধারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকতর সাবধানতা অবলম্বন করে। ভূমি রাজস্ব নির্ধারণ যা করতো আগে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ব্যাপক হারে ট্যাক্স আদায় করতো, ভূমি রাজস্বটা। কিন্তু যখন এই চোয়াড় বিদ্রোহ হয়েছিল তারপরে কিন্তু অনেকটা সাবধানের সঙ্গে কিন্তু এই ভূমি রাজস্বটা নিয়েছিল, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, বিরসা মুন্ডা কে ছিলেন? তো দেখো, বিরসা মুন্ডা কিন্তু তোমরা জানো যে ভারতের রাঁচি অঞ্চলে একজন মুন্ডা অধিবাসী ছিলেন এবং তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। তৎকালীন ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে এবং ব্রিটিশ শাসনের অবিচারের বিরুদ্ধে তিনি কিন্তু মুন্ডা অধিবাসীদের নিয়ে বা মুন্ডা আদিবাসীদের নিয়ে সংগঠিত করেছিল। মুন্ডা আদিবাসীদের সংগঠিত করে তিনি মুন্ডা বিদ্রোহের সূচনা করেন এবং বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত, ঠিক আছে। বুঝতে পারছো কি বলছি? পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন, হিন্দু মেলার সীমাবদ্ধতা কী ছিল? তোমরা জানো যে হিন্দু মেলা কিন্তু, এক সেকেন্ড কোনটা হবে, হ্যাঁ এইটা 3.7, হিন্দু মেলা কিন্তু গঠন করেছিলেন কিন্তু 1867 সালে আমাদের নবগোপাল মিত্র, তাই তো। তো হিন্দু মেলা কিন্তু অনেক সীমাবদ্ধতা ছিল। 1 নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো যে নবগোপাল মিত্র হিন্দু জাগরণের যে স্বপ্ন দেখেছিলেন তা নতুন প্রজন্মের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তা সমর্থন করেনি। তিনি স্বপ্ন দেখেছিলেন বাট সেটা কিন্তু সমর্থন করেনি শিক্ষিত এবং মধ্যবিত্ত সম্প্রদায়। রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র দেশাত্মবোধ প্রচারের উদ্যোগে সাধারণ মানুষের কাছে গুরুত্বহীন হয়েছিল। মানে কি, রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক দিক থেকে যে গুরুত্ব দেওয়ার কথা ছিল হিন্দু মেলা, সেটা কিন্তু গুরুত্বটা দেয়নি। তারা কী করেছিল, শুধু দেশাত্মবোধকমূলক জিনিসগুলো প্রচার করেছিল, যার ফলে কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা গিয়েছিল, ঠিক আছে। তাছাড়া আরও অনেকগুলো ব্যাপার আছে যে হিন্দু মেলা শুধুমাত্র ভারতবর্ষের কিছুটা সম্প্রদায়, সমস্ত হিন্দুরা কিন্তু এই মেলা বা হিন্দু মেলায় অংশগ্রহণ করেনি। প্রচুর হিন্দু আছে কিন্তু হিন্দু মেলাকে সমর্থন করেনি। তোমরা জানো যে এই সমস্ত সীমাবদ্ধতার কারণে কিন্তু হিন্দু মেলা কিন্তু ব্যর্থ হয়েছিল, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে,
পরের প্রশ্ন বলেছে ভারতীয় ধর্মীয় বিষয়ে গোড়া উপলব্ধি কী ছিল? ভারতীয় ধর্মীয় বিষয়ে গোড়া উপলব্ধি কী ছিল? তো দেখো, তোমরা ছোট করে লিখতে পারো। তোমরা জানো যে উপন্যাসটি পরিচয়, জাতীয়তাবাদ এবং সামাজিক সংস্কারের বিষয়বস্তুতে বিস্তৃত, যেখানে জাতীয়তাবাদের কথা উল্লেখ করেছে, সামাজিক সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে এবং ধর্মীয় গোঁড়ামির সমালোচনার উপর স্থাপন করেছে। ধর্মীয় যে গোঁড়ামি, ধর্মীয় দিক থেকে যে গোঁড়ামি, যে ধর্মের দিক থেকে বিভিন্ন যে সমস্যা, সেই কথা কিন্তু উল্লেখ করেছেন এবং সার্বজনীন মানবতাবাদের পক্ষে সমর্থন করেছিলেন। গোঁড়া বর্ণ ধর্মীয় বিভাজনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন। মানে কি, আমাদের ভারতবর্ষের মধ্যে যে ধর্ম নিয়ে যে টানাটানি, হিন্দু মুসলমানের মধ্যে যে অশান্তি বা বিভিন্ন সম্প্রদায়ের ধর্মকে নিয়ে যে তাদের মধ্যে যে অশান্তি, সে তার বিরুদ্ধে তিনি কিন্তু গোঁড়া কিন্তু প্রতিবাদ করেছিল এবং সেটাকে চ্যালেঞ্জ করেছিল। তিনি কিন্তু প্রচার করেছিল যে আমরা সমগ্র ভারতবাসী, আমাদের সবাইকে একত্রিত হয়ে লড়াই করতে হবে, সেই কথা কিন্তু উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা কেন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, অনেক কারণ ছিল। কারণ কবির মনে ইচ্ছা জাগে যে প্রাচীন ভারতের তপবনের আদলে শান্তি নিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করার তার কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিল। সেজন্য কিন্তু জগদীশচন্দ্র বসুকে কিন্তু তিনি চিঠিও লিখেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে প্রকৃত শিক্ষা হয় প্রকৃতির সঙ্গে মানুষের যদি মিলবন্ধন করানো হয়, তাহলে সেই শিক্ষাটাকে সঠিক শিক্ষা বলা হয়। এবং তিনি প্রকৃতির মাঝেই কিন্তু শিক্ষার কথাটাকে তিনি বিস্তৃত লাভ করানোর চেষ্টা করেছিলেন। ঠিক আছে, এবং তোমরা জানো যে ব্রহ্মচর্য যেটা 1901 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় ব্রহ্মচর্যাশ্রম, এবং সেখানে কিন্তু মানুষের শিক্ষা ব্যবস্থা প্রকৃতির কোলে, সেই জিনিসটাকে তিনি তপবনের মাধ্যমে শিক্ষা দেওয়ার পদ্ধতি, সেটা কিন্তু তিনি পছন্দ করেছিলেন। পরের প্রশ্ন 3.10, গোল দিঘির গোলামখানা কাকে এবং কেন বলা হয়? তো দেখো, গোল দিঘির গোলামখানা বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হয়। তো দেখো, তোমরা জানো যে গোল দিঘির গোলামখানা বলা হতো কলকাতা বিশ্ববিদ্যালয়কে। কলকাতা বিশ্ববিদ্যালয় আধুনিক ভারতবর্ষের প্রথম 3টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম। স্বাধীনতা সংগ্রামীরা কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোল দিঘির গোলামখানা বলে অভিহিত করেছেন। গোল দিঘির গোলামখানা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত একটি দিঘি ছিল। ঠিক আছে, পুকুরের মতন দিঘি ছিল। গোলামখানা বলার কারণ ছিল যে বেশিরভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ব্রিটিশ সরকারের অধীনে চাকরিরত ছিল। ঠিক আছে, সেই জন্য কিন্তু একে গোলামখানা বলা হয়। দিঘি তো বুঝতে পারছো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাইডে একটা দিঘি ছিল। যাই হোক, সমস্যার সমাধান হয়েছে। চলো পরের প্রশ্ন 3.11, শ্রমিক শ্রেণীর বড় অংশ আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ কেন ছিল? একটা কথা বলো তো, শ্রমিক শ্রেণীরা বুঝতে পারেনি যাদের আইন অমান্য আন্দোলন সম্পর্কে তাদের কি লাভবান হতে পারে, এবং তারা এই আইন অমান্য আন্দোলনকে কিন্তু কখনোই কিন্তু শ্রমিক শ্রেণীরা সমর্থন করেনি। তারা তাদের লাভ যে হবে আইন অমান্য আন্দোলন করলে বা অংশগ্রহণ করলে, সে সম্পর্কে কিন্তু তারা অতটা তাদের ওয়াকিবহল ছিল না, অতটা তারা বুঝতো না। আর 2 নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো যে শ্রমিক শ্রেণীরা তারা তাদের কাজে ব্যস্ত থাকতো, তারা এই সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা ছিল না। এবং আরেকটা পয়েন্ট তোমরা লিখতে পারো, যোগ্য নেতৃত্বের অভাব ছিল। যে শ্রমিক শ্রেণীদের যে আইন অমান্য আন্দোলন সম্পর্কে তাদের যে কি সুবিধা পেতে পারে তারা, এই সম্পর্কে কিন্তু যোগ্য নেতার তাদের বোঝানোর কোনো ক্ষমতা ছিল না যে তাদের বুঝিয়ে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করাবে। ঠিক আছে, পরের প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা গুরুত্ব কী ছিল? তোমরা জানো যে চৌরা চৌরি ঘটনায় 3 জন বেসরকারি নাগরিক আর 23 জন পুলিশ কিন্তু নিহত হয়। মহাত্মা গান্ধী এই ঘটনার প্রত্যক্ষ ফলস্বরূপ 12ই ফেব্রুয়ারি এবং 1922 সালে তিনি একটা জাতীয় পর্যায়ের অসহযোগ আন্দোলনটা বন্ধ করে দেন, তাই তো? ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষের দ্বারা 19 জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড এবং 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর সত্যি কথা বলতে বোঝানো হয়েছে এই ঘটনার ফলে মহাত্মা গান্ধী কিন্তু অসহযোগ আন্দোলনকে স্থগিত করে রাখেন
এবং তোমরা জানো ব্যাপক একটা হিংসাত্মক রূপ ধারণ করে। আম জনতা বিভিন্ন স্টেশনে আগুন লাগিয়ে দেয়, পোস্ট অফিস, ঠিক আছে, পুলিশের পর 22 জন পুলিশকে কিন্তু হত্যা করে। মেইন ব্যাপারটা সমস্যাটা কি হয়েছিল, ঘটনাটা যে চৌরাচৌরি উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় একটা শহর ছিল। এই শহরের পরে কিন্তু গান্ধীজির যে সমস্ত অনুগামী ছিল, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের পর কিন্তু পুলিশে একটা অত্যাচার করেছিল, যার ফলে কিন্তু 1922 সালে কিন্তু চৌরাচৌরি যে জায়গাটা আছে, আম জনতা, ঠিক আছে, তারা কী করেছিল, অসহযোগ আন্দোলনকারীরা তারা কী করেছিল, এই পুলিশ ঘাঁটি আক্রমণ করেছিল, থানা ঘেরাও করেছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, রেলপথকে নষ্ট করে দিয়েছিল, রেলপথকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক আছে। এর ফলে কিন্তু এবং 22 জন অফিসারকে হত্যা করেন। এই ঘটনাকে চৌরাচৌরি ঘটনা নামে চৌরি আমার এই উচ্চারণ করতে একটু ভুল হয়েছিল, আন্তরিকভাবে দুঃখিত, ঘটনা নামে পরিচিত, যেখানে কিন্তু এই ঘটনার ফলে কিন্তু গান্ধীজি কিন্তু অসহযোগ আন্দোলনকে স্থগিত করে রাখেন। যাই হোক, পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয়? তো দেখো, মাতঙ্গিনী হাজরা কিন্তু ভারত ছাড়া আন্দোলনের 1942 সালের ভারত ছাড়া আন্দোলনের অন্যতম একজন নেত্রী ছিলেন। তিনি 72 বছর বয়সে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুলিতে কিন্তু আহত হয়ে কিন্তু মৃত্যুবরণ করেন। এবং মেদিনীপুরের তমলুকে তিনি কিন্তু লড়াই করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, এবং ভারতীয় ইতিহাসে একজন স্মরণীয় মহিলা, যিনি 72 বছর বয়সে কিন্তু জীবন দান করেন ভারতবর্ষকে বিদেশিদের হাত থেকে রক্ষা করার জন্য অমরণ চেষ্টা করেছিলেন। 19বিংশ শতাব্দীতে দলিত শ্রেণীর অসন্তোষের কারণ কী ছিল? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে দলিত শ্রেণীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, চাকরি বাকরির দিক থেকে বঞ্চিত ছিল। দলিত শ্রেণীরা ভোটাধিকার থেকে, পৃথক নির্বাচনের দাবিতে আন্দোলন করেছিল, সেই অধিকার থেকে বঞ্চিত ছিল। তারা সমাজের সব দিক থেকে অবহেলিত ছিল, যার ফলে কিন্তু তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিল। এবং পরবর্তীকালে তোমরা তো জানো যে B.R. আম্বেদকরের নেতৃত্বে কিন্তু দলিত আন্দোলন হয়েছিল। 1932 সালে কিন্তু পুনা চুক্তি হয়েছিল গান্ধীজির সঙ্গে B.R. আম্বেদকরের, কিন্তু এই নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছিল। 3.15 সদ্য স্বাধীন ভারতের রাষ্ট্রের সামনে প্রধান দুটি সমস্যা কী? সদ্য স্বাধীন ভারতের রাষ্ট্রের সামনে প্রধান দুটি সমস্যা। তো দেখো, সদ্য স্বাধীন ভারতের রাষ্ট্রের সামনে প্রধান দুটি সমস্যা হচ্ছিল অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা করে নেওয়া, ভারতকে ঐক্যবদ্ধ করা, শাসন ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করা, ভারতবর্ষকে একদম শক্তিশালী করে তোলা। এটা কিন্তু দুটি সমস্যা ছিল। আস্তে আস্তে যদিও তার সমাধান হয়েছিল। পরের প্রশ্ন, কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তি দলিল স্বাক্ষর করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, পাকিস্তান যখন কাশ্মীর আক্রমণ করেছিলেন, তখন রাজা হরি সিং সপরিবার শ্রীনগর ত্যাগ করেন, ভারত সরকারের কাছে সহায়তা চাইলেন। জম্মু কাশ্মীর রাজ্যের ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ছাড়া মাউন্ট ব্যাটেন ও জওহরলাল নেহরু রাজাকে কোনো ধরনের সাহায্য করতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে যখন সাহায্য করবে না বলেই দিয়েছিল, তখন বাধ্য হয়ে 1947 সালে কিন্তু 26শে অক্টোবর হরি সিং কাশ্মীরের ভারত ভক্তি চুক্তিতে স্বাক্ষর করেন। অ্যাকচুয়ালি কী বলো তো, এই যে কাশ্মীর যে রাজ্য ছিল, এই কাশ্মীরের পরে কিন্তু পাকিস্তান খুবই অত্যাচার করতো, এবং রাজা হরি সিং কিন্তু এটা মেনে নিতে পারেনি। এবং তিনি সর্বদা চেষ্টা করেছিলেন যে, যেহেতু হরি সিং তিনি হিন্দু ছিলেন, তিনি সবসময়ের জন্য কিন্তু ভারতের সাপোর্টে থাকতেন, যে আমি একা হয়তো থাকতে পারবো না, কাশ্মীরকে যদি বাঁচাতে হয় তাহলে কী করতে হবে, ভারতের সঙ্গে যুক্ত হতে হবে। যদিও সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, জওহরলাল নেহরু, এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে কটা সেট আছে, 5-6টা সেট আছে, সেই সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। বাই, টাটা, ভালো থেকো।